পৃথিবীতে নাকি এমন অনেক জায়গা আছে যেখানে গেলে নাকি মানুষের চুল, নখ এবং বয়স দ্রুত গতিতে বাড়তে শুরু করে। আজও জলের তলায় সুসজ্জিত অবস্থায় রয়েছে গোটা একটা শহর, এমন এক গ্রাম যেখান থেকে হঠাৎই এক রাত্রে উধাও হয়ে গেছিল গোটা গ্রামবাসী। স্বয়ং ভগবান শিবের ত্রিশূল থেকে তৈরি হয়েছিল নাকি সেই লেক, যার নাম দ্য মিস্টেরিয়াস ফ্রোজেন লেক ইন দ্য হিমালয়। আজ কথা বলবো এমনই রহস্যে ঘেরা 9টা আশ্চর্যজনক জায়গা নিয়ে, যা শুনলে অবাক হবেন আপনারাও। আজ কথা বলবো এমন এক পর্বত নিয়ে যাকে পবিত্র বলে মনে করা হয় অনেক ধর্মে। হিন্দু, বৌদ্ধ, এমনকি জৈন ধর্মেও একে অনেক পবিত্র বলে মনে করা হয়। এই পর্বতকে বলা হয় পৃথিবীর কেন্দ্র বা অ্যাক্সিস মুন্ডি। কৈলাস পর্বতেরই কথা বলছি। আপনারা সকলেই নিশ্চয়ই জেনে থাকবেন কৈলাস পর্বতের নাম, কারণ এই পর্বত ভৌগোলিক এবং ধর্মীয়ভাবে আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আর এই পর্বতকে ঘিরেই ছড়িয়ে রয়েছে অনেক রহস্য, ছড়িয়ে রয়েছে মানুষের আধ্যাত্মিক বিশ্বাসও। কৈলাস পর্বতের অবস্থান সম্পর্কে জানলে চমকে যাবেন আপনিও, কারণ এই পর্বত উত্তর মেরু থেকে রয়েছে 6666 কিলোমিটার দূরে, আর দক্ষিণ মেরু থেকে ঠিক এর ডাবল দূরত্বে অবস্থিত এই পর্বত, অর্থাৎ 6666 কিলোমিটার মাল্টিপ্লাই 2। আর ঠিক এই কারণেই এই পর্বত হয়ে উঠেছে অনেক বেশি রহস্যময়। এটা একদমই কোনো কোইন্সিডেন্স নয়। এমনকি কৈলাস যাত্রীরা জানাচ্ছেন যে যারা যারা নাকি কৈলাস পর্বতে গেছেন তাদের চুল, নখ, এমনকি বয়সও অত্যন্ত দ্রুত গতিতে বাড়তে শুরু করেছে। কিন্তু এমনটা কেন হয় তার কোনো ব্যাখ্যা কিন্তু বিজ্ঞান এখনো অবধি আমাদেরকে দিয়ে উঠতে পারেননি। কৈলাস পর্বতের উচ্চতা এবং ডেনসিটি এতটাই বেশি, যার জন্য কৈলাস পর্বত অনেক ফেমাস, এবং সেই কারণে কৈলাস পর্বতের চূড়ায় কিন্তু এখনো অবধি কেউ পৌঁছাতে পারেননি। আপনারা সকলেই জেনে থাকবেন মাউন্ট এভারেস্টের উচ্চতা কৈলাস পর্বতের থেকে অনেক বেশি হওয়া সত্ত্বেও অনেক পর্বতারোহী কিন্তু ইতিমধ্যেই মাউন্ট এভারেস্টের পিকে উঠে পড়েছেন। কিন্তু কৈলাস পর্বতে যারাই ওঠার চেষ্টা করেছেন তারা সকলেই জানিয়েছেন যে কৈলাস নাকি থেকে থেকে তার অবস্থান পরিবর্তন করে, যার ফলে রাস্তা ঘুরিয়ে যায়। আর সেই কারণেই কৈলাস পর্বতে চড়ে ওঠা কারোর পক্ষে এখনো অবধি সম্ভব হয়নি। শুধুমাত্র কৈলাস পর্বতই নয়, কৈলাস পর্বতের ফুট হিলে অবস্থিত দুটো হ্রদ, যা কিনা পৃথিবীর সর্বোচ্চ অল্টিটিউডে অবস্থিত অন্যতম দুটো হ্রদ, যাদের নাম মানসরোবর এবং রাক্ষস তাল। এবং সবচেয়ে অবাক করা বিষয় জানেন কি? সবচেয়ে অবাক করা বিষয় হলো দুটো হ্রদ পাশাপাশি একই ক্লাইমেটিক কন্ডিশন এবং একই অল্টিটিউডে অবস্থিত হওয়া সত্ত্বেও দুজনের ক্যারেক্টার কিন্তু একদম ডিফারেন্ট। মানস সরোবরের জল যেখানে অত্যন্ত শান্ত এবং মিষ্ট, কারণ মানস সরোবরে কৈলাস যাত্রীরা ডুবকি লাগান এবং এর জল সাথে করে বাড়িতেও নিয়ে যান। পাশাপাশি অবস্থিত হওয়া সত্ত্বেও রাক্ষস তালের জল কিন্তু অনেকটাই নোনা, যেই কারণে রাক্ষস তালের চারপাশে না আছে কোনো গাছপালা, না আছে কোনো ফুল পাতা, এবং রাক্ষসতালে সবসময় সমুদ্রের জলের মতো ঢেউ উঠতে দেখা যায়। এবং এর প্রকৃত কারণ যে কি, এত বৈষম্য কেন দুটো হ্রদের মধ্যে, তার ব্যাখ্যা আজ অব্দি বিজ্ঞান আমাদের দিয়ে উঠতে পারেননি। এরপর কৈলাসের থেকে আর একটু নিচে আসা যাক উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডের আরেক নাম দেবভূমি, আমরা সকলেই জানি। আর এই উত্তরাখণ্ডেই অবস্থিত নৈনিতালের কাছে রূপকুণ্ড। কথিত আছে ভগবান শিব কৈলাসে রাক্ষসদের দমন করার পর স্বয়ং দেবী দুর্গাকে নিয়ে এই অঞ্চলে এসেছিলেন বিশ্রাম করতে। সেই সময় দেবী পার্বতীর ইচ্ছা হয়েছিল স্নান করার। ঠিক সেই কারণে মহাদেব তার ত্রিশূলের সাহায্যে দেবী পার্বতীকে একটি হ্রদ বানিয়ে দিয়েছিলেন। আর এই হ্রদের জলে স্নান করার সময় সেই হ্রদেরই স্বচ্ছ জলে নিজের প্রতিবিম্ব দেখে খুশি হয়েছিলেন পার্বতী, এবং সেই কারণে তিনি ভালোবেসে এই হ্রদের নাম দিয়েছিলেন রূপকুণ্ড। কিন্তু এই রূপকুণ্ডেরই আরেক নাম হলো দ্য মিস্টেরিয়াস ফ্রোজেন লেক ইন দ্য হিমালয়াস। কেন জানেন এমনটা বলা হয়? এমনটা বলা হয় তার কারণ হলো, কারণ 1932 তে এই রূপকুণ্ডের জল যখন শুকিয়ে যায় তখন নন্দা দেবী ন্যাশনাল পার্কের ফরেস্ট রেঞ্জার হরি কৃষ্ণ মাধওয়াল এই রূপকুণ্ড তালের ভিতর থেকে থরে থরে নরকঙ্কাল উদ্ধার করেন। এবং বহু বছর গবেষণা চালানোর পরও অ্যানথ্রোপোলজিস্টরা এখনো অব্দি সঠিক উত্তর দিয়ে উঠতে পারেননি এই থরে থরে নরকঙ্কাল কাদের, কিভাবে এখানে আসলো, এবং এগুলো ঠিক কত বছর পুরনো। সত্যি খুবই রহস্যে মোড়া এই রূপকুণ্ড। এবার আমরা চলে আসি রূপকুণ্ড পেরিয়ে আরেকটু নিচের দিকে ভারতবর্ষের রাজস্থানের এক আশ্চর্য রহস্য মোড়া গ্রামে। এই গ্রামে আপনারা যখনই যান, সেটা বেলা 2টো কিংবা সকাল 11টা, যখনই যান না কেন আপনাদের গা ছমছম করবেই, কিংবা আপনারা ভয়ে শিউরে উঠবেনই। হ্যাঁ, এমনটাই জানাচ্ছে এখানে আগত ম্যাক্সিমাম মানুষজন। জানেন তো কোন গ্রামের কথা বলছি? হ্যাঁ, আমি বলছি কুলধারা গ্রামের কথা। এই গ্রামে নাকি একসময় 610টা বাড়ি ছিল, সেখানে বাস করতো 1500-এরও বেশি গ্রামবাসী। কিন্তু হঠাৎই এক রাতে আশ্চর্যজনকভাবে উধাও হয়ে যায় পুরো গ্রাম ছেড়ে সমস্ত গ্রামবাসী। পরদিন সকালে তাদের ঘর থেকে উদ্ধার করা হয় পোড়া খাবার।
এবং এটা খুবই আশ্চর্যজনক একটা বিষয় যে রাজস্থানের মতো জায়গা থেকে এতগুলো মানুষ একসাথে দল বেঁধে পালিয়ে গেল, তাদের পায়ের ছাপটুকু অবধি অবশিষ্ট দেখা গেল না। কেন এরকম হলো তার উত্তর আজও মেলেনি আমাদের কাছে। কিন্তু অনেকেই মনে করেন যে গ্রামবাসীরা রাজা সেলিম সিং এর অত্যাচারে অতিষ্ঠ হয়ে গ্রাম ছেড়ে পালিয়ে গেছিলেন। কেউ কেউ আবার বিশ্বাস করেন যে এই গ্রামে নাকি জলের অভাব দেখা দিয়েছিল, তাই জন্য গ্রামবাসীরা গ্রাম ছেড়ে পালিয়ে যায়। আবার এই মতো প্রচলিত আছে যে আজ কোয়েক হয়েছিল, অর্থাৎ ভূমিকম্প, আর তার থেকে প্রাণ বাঁচাতে গ্রামবাসীরা গ্রাম ছেড়ে পালিয়ে গেছিল। 2010 সালে রাজস্থানের গভর্নমেন্ট এই গ্রামটিকে একটি টুরিস্ট স্পটে পরিণত করেন, কিন্তু সাইনবোর্ডে লিখেও দেন স্পষ্ট করে যে সূর্যাস্তের পর এর ভিতরে প্রবেশ করা নিষেধ। 2010 সালে প্যারানর্মাল সাইকোলজিস্ট গৌরব তিওয়ারি তার 12 জনের টিম নিয়ে কুলধারা গ্রামে রাত কাটাতে গেছিলেন এবং সেখানেও তারা সকলে প্রত্যক্ষ করেছিল প্যারানর্মাল কিছু অ্যাক্টিভিটিস, যেমন তারা দেখেছিল কিছু অ্যাবনর্মাল রিফ্লেকশন, কিছু অদ্ভুত আওয়াজ তারা শুনতে পেয়েছিল সেই কুলধারা গ্রাম থেকে। আর এই রাজস্থানের পাশেই রয়েছে একটা সুন্দর ছোট্ট রাজ্য যার নাম গুজরাট। এই গুজরাটেই রয়েছে বহুদিন ধরে জলের তলায় নিমজ্জিত অবস্থায় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের সুসজ্জিত একটি শহর যার নাম দ্বারকা নগরী। এই দ্বারকা নগরীকে নিয়ে অনেক কাহিনী প্রচলিত আছে এবং অনেকে এই দ্বারকা নগরীকে কেবলমাত্র মাইথোলজির একটা পার্ট ভেবে শুধুমাত্র ইগনোর করে দেয়, কিন্তু বিশ্বাস করুন এটা কিন্তু মোটেও কোনো কল্পনা নয়, বাস্তবেই বিরাজ করছে এই দ্বারকা নগরী। কথিত আছে ভগবান শ্রীকৃষ্ণ কোনো একটা দুর্ঘটনার আভাস পেয়ে স্বয়ং অর্জুনকে নির্দেশ দিয়েছিল দ্বারকা নগরীর বাচ্চা এবং মহিলাদের নিয়ে কোনো নিরাপদ স্থানে চলে যেতে, এবং তারপরই পুরো দ্বারকা নগরী গোটা জলের তলায় নিমজ্জিত হয়ে যায়। আপনারা এই দ্বারকা নগরীর রহস্য নিজেরাও উন্মোচন করতে পারেন এবং এই জলের তলায় নিমজ্জিত দ্বারকা নগরীকে নিয়ে লুকিয়ে রয়েছে অনেক রহস্য যা উন্মোচন করার আজও চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। আপনারা চাইলেই স্কুবা ডাইভিং করে পৌঁছে যেতে পারেন দ্বারকা নগরীতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের শহরে। রাজস্থান এবং গুজরাটের পর এবার আসা যাক ভারতবর্ষের ঠিক মিডল পোর্শনে অর্থাৎ মধ্যপ্রদেশে। আর এই মধ্যপ্রদেশেই রয়েছে একটা ছোট্ট শহর যার নাম অমরকন্টক। অমরকন্টক বিশেষভাবে বিখ্যাত কারণ এই অমরকন্টক থেকেই উৎপত্তি হয়েছে প্রসিদ্ধ নর্মদা নদী। নর্মদা নদীকে ঘিরে রয়েছে একাধিক রহস্য। আমরা সবাই জানি যে ভারতবর্ষ নদীমাতৃক দেশ এবং ভারতবর্ষের সমস্ত নদী উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয়েছে, অর্থাৎ উপর থেকে নিচের দিকে প্রবাহিত হয়েছে। কিন্তু আপনারা শুনলে চমকে যাবেন যে নর্মদা নদী হলো একমাত্র নদী যে নদী ভারতের মধ্যভাগ অর্থাৎ অমরকন্টক থেকে উৎপন্ন হয়ে সোজা উপরের দিকে প্রবাহিত হয়েছে, মানে উত্তরে প্রবাহিত হয়েছে। আর ঠিক সেই কারণে এই নদীকে ঘিরে এই বিশ্বাস প্রচলিত আছে যে এই নদী পাতালের ভিতর থেকে উৎপন্ন হয়েছে, যার জন্য এই নর্মদা নদীকে পাতালবাহী নদী হিসাবেও মনে করা হয়। আপনারা সবাই নিশ্চয়ই মহারাষ্ট্রের নাম শুনেছেন, হ্যাঁ শুনেই থাকবেন, কারণ এই মহারাষ্ট্রেই আমাদের বিজনেস সিটি মুম্বাই অবস্থিত এবং মুম্বাইয়ের পাশাপাশি এই রাজ্যে আরেকটা বিশিষ্ট শহরও আছে যার নাম ঔরঙ্গাবাদ। ঔরঙ্গাবাদেই অবস্থান করছে বিশিষ্ট মন্দির যার নাম হলো ইলোরা টেম্পল। এবং এই ইলোরা টেম্পল কে তৈরি করলো, কেন তৈরি করলো, কিভাবে তৈরি করলো সেই রহস্য আজও উন্মোচন করা হয়নি। আমরা সবাই জানি যে যখন কোনো বিল্ডিং বা কোনো মন্দির তৈরি করা হয় তখন তা শুরু করা হয় নিচ থেকে, অর্থাৎ প্রথমে তার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়, তারপর সেই ভিত্তির উপরই বেস করে গড়ে তোলা হয় ফ্লোরস এবং পরবর্তী স্ট্রাকচার। কিন্তু একটা বড় এই ইলোরা মন্দির তৈরি করা হয়েছিল খুব অদ্ভুত ভাবে। এই ইলোরা মন্দির তৈরি করা হয়েছিল একটা বড় পাথর খোদাই করে ওপর থেকে নিচের দিকে, আর এই মন্দির তৈরি করতে কোন রকম মডার্ন টেকনোলজি ইউজ করা হয়নি। আপনারা শুনলে কিন্তু বেশ অবাক হবেন যে কেবলমাত্র একটা হাতুড়ি এবং একটা ছেনি দিয়ে একটা বড় পাথর খোদাই করে করে অনেক বছর ধরে এই মন্দির তৈরি করা হয়। এই মন্দিরের ভিতরে রয়েছে অসংখ্য পিলার্স, অনেক দরজা এবং রয়েছে অনেক ধরনের মূর্তি এবং স্কাল্পচার। কিন্তু কেন এই মন্দির বানানো হলো এবং কিভাবেই বা এই মন্দির বানানো হলো তার সঠিক উত্তর কিন্তু মডার্ন আর্কিটেকচাররা আমাদের এখনো অবধি দিয়ে উঠতে পারেনি। এবং পাথর খোদাই করে যখন এই মন্দির বানানো হচ্ছিল তখন অবশিষ্ট হিসাবে বা ওয়েস্টেজ পদার্থ হিসাবে প্রায় 4 লাখ টন মতো পাথর জড়ো হয়েছিল। কিন্তু মন্দিরের কয়েক কিলোমিটার এরিয়া অবধি খোঁজ করেও এই 4 লাখ টনের পাথরের কোনো রকম চিহ্ন বা হদিশ পাওয়া যায়নি। এই 4 লাখ টনের অবশিষ্ট পাথর কোথায় গেল, কিভাবে গেল, কারা নিয়ে গেল সেই বিষয় আজও রহস্য আমাদের কাছে অধরাই রয়ে গেছে। মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রের পর এবার আসা যাক সাউথ ইন্ডিয়াতে। এই দক্ষিণ ভারতেই আছে এক বিখ্যাত জনপ্রিয় মন্দির যার নাম বীরভদ্র টেম্পল। হ্যাঁ জানেন কি এই টেম্পলের আরেকটা নাম কি? এই টেম্পলের আরেক নাম হচ্ছে দা টেম্পল অফ পিলার্স, কারণ এই মন্দিরের ভিতরে রয়েছে অসংখ্য পিলার্স এবং এই অসংখ্য পিলার্স এর মধ্যে কেবলমাত্র একটা বিরলতম পিলার রয়েছে, যেই পিলারটি কিন্তু রয়েছে ঝুলন্ত অবস্থায়, অর্থাৎ যেই পিলারটি মন্দিরের মাটি কোনোভাবেই স্পর্শ করছে না।
তাই জন্য এর নাম দেওয়া হয়েছে দ্য হ্যাঙ্গিং পিলার। এবং এই মন্দিরে পুজো করার নিয়ম হচ্ছে, যারাই এই মন্দিরে পুজো করতে আসবেন তারা এই হ্যাঙ্গিং পিলারের তলা দিয়ে নিজেদের ওড়না বা চূর্ণি প্রবেশ করাবেন এবং তারপর নিজের মনস্কামনা জানাবেন। এটা তো ভীষণই স্বাভাবিক বিষয়, কিন্তু এখানে সবচেয়ে বড় অস্বাভাবিক বিষয় বা অ্যাবনর্মাল বিষয় হলো এইটা যে এই হ্যাঙ্গিং পিলারকে যখনই মন্দির কর্তৃপক্ষ ভেঙে ফেলার চেষ্টা করেছেন, মানে যখনই তারা মনে করেছেন যে এই পিলারটা তো ঝুলন্ত অবস্থায় আছে, এটা কোনোভাবেই মন্দিরকে সাপোর্ট দিচ্ছে না, সেই কারণে যখনই তারা এই পিলারটিকে অপ্রয়োজনীয় ভেবে ভেঙে ফেলার চেষ্টা করেছেন, তখনই মন্দিরের ছাদে কিন্তু ফাটলের সৃষ্টি হয়েছে, অর্থাৎ মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এখান থেকেই আরেকটি রহস্যের উন্মোচন হয়, এবং যেই রহস্য কিন্তু আজও অধরা, যে একটি পিলার যেটা কিনা ঝুলন্ত অবস্থায় রয়েছে এবং কোনোভাবেই মন্দিরকে সাপোর্ট না দেওয়া সত্ত্বেও যখনই সেই পিলার ভাঙতে চেষ্টা করা হয়েছে বা ভাঙার চেষ্টা করা হয়েছে, তখনই কেন মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছে, এর উত্তর আজও আমাদের কারোর কাছে নেই। এবার আসি আমাদের সর্বশেষ মন্দির এবং সাউথ ইন্ডিয়ার মোস্ট অ্যাট্রাকটিভ এবং মোস্ট মিস্টেরিয়াস টেম্পল যাকে বলা হয়। হ্যাঁ, আমি কথা বলছি সাউথ ইন্ডিয়ার পদ্মনাভ স্বামী টেম্পল। এই পদ্মনাভ স্বামী টেম্পল ভীষণভাবে রহস্যজনক, তার কারণ এই মন্দিরের ভিতর রয়েছে অসংখ্য দরজা এবং সমস্ত দরজা, প্রত্যেকটা দরজাই খুলে কিছু না কিছু মূল্যবান সম্পদ পাওয়া গেছে। যেমন মনে করুন, প্রত্যেকটা দরজা খোলার পরই বিভিন্ন ধরনের প্রেশাস জুয়েলারি, অ্যানশিয়েন্ট কয়েন্স এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া গেছে। কিন্তু এই মন্দিরের ভিতর একটা মাত্র দরজা রয়েছে, যেই দরজাটিকে আজ অব্দি খোলার বহুবার চেষ্টা করেও খুলতে পারা যায়নি, এবং সেই কারণেই সুপ্রিম কোর্ট এই দরজার নাম দিয়েছেন হোল্ডবি বা কাল্লারা দরজাও বলা হয় এই দরজাটিকে। এবং আপনারা শুনলে চমকে যাবেন, এই দরজাটিতে কোনো তালা, চাবি কিংবা চাবি প্রবেশ করানোর জন্য কোনো ছিদ্রও নেই। দুটো স্লাইডিং ডোর এবং দুটো দরজার মধ্যেই মুখোমুখি রয়েছে বিশাল বড় আকারের দুটো সাপের মূর্তি। সুপ্রিম কোর্ট দীর্ঘ সময় ধরে এই দরজা খোলার উপর নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। কেউ কেউ মনে করে যে এই দরজার অপর প্রান্তে রয়েছে বিশাল ধন সম্পত্তি, প্রায় পৃথিবীর অর্ধেক ধন সম্পত্তি রয়েছে। আবার কারোর মনে এই বিশ্বাস যে এই দরজা যখনই ভাঙার চেষ্টা করা হয়েছে বা খোলার চেষ্টা করা হয়েছে, তখনই পুরো দেশে, স্পেশালি সেই রাজ্যে নেমে এসছে ঘোরতর বিপদ বা দুর্যোগ। আবার কেউ কেউ এমনটাও দাবি করছেন যে এই দরজায় কান রাখলেই নাকি শোনা যায় সমুদ্রের ঢেউয়ের মতো গর্জন। কিন্তু বিজ্ঞানীরা বহু বছর ধরে গবেষণা চালিয়ে আসছেন সদুত্তর খোঁজার জন্য যে আদতেই এই দরজার পিছনে কি রয়েছে বা এই দরজা কি করে খোলা সম্ভব, কিন্তু এখনো অবধি কোনো সদুত্তর না পাওয়ায় রহস্যই রয়ে গেছে এই দরজা ঘিরে। কিন্তু এই ব্যাপারটা ভাবলে সত্যিই অদ্ভুত লাগে যে এই দরজায় নাকি কান পাতলে সমুদ্রের ঢেউয়ের গর্জন শোনা যায়। এই হলো আজকে আমাদের কৈলাস সহ 9টা মিস্টেরিয়াস ডিভাইন প্লেস। আপনারা জানান আপনাদের এই 9টা জায়গা সম্বন্ধে আরো কোনো রহস্যজনক ইনফরমেশন জানা আছে কিনা, কিংবা এই 9টা জায়গার মধ্যে কোনো জায়গায় ঘুরতে গিয়ে আপনাদের কোনো বিরলতম অভিজ্ঞতা হয়েছে কিনা। হয়ে থাকলে জানাতে একদম ভুলবেন না, কমেন্ট বক্সে মেনশন করেন। সকলে ভালো থাকবেন।